আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব ইংলিশ ব্যাকরণের বা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব এই টিউটোরিয়ালে ইনশাল্লাহ, এবং আমরা বিসিএসের কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। শুরুতেই আমরা পার্টস অফ স্পিচের আলোকে বিসিএসে কিছু কোশ্চেন চলে আসে প্রতি বছর, এবং আজকে আমরা 3টি কোশ্চেন দেখব বিগত সালের। তো চলো শুরু করি। আমরা এখানে কোশ্চেন নম্বর 1 দেখতে পাচ্ছি। এই প্রশ্নটি এসেছিল 44তম বিসিএস পরীক্ষায়। কোশ্চেনে বলা আছে যে হি কুড নট উইন, সে জিততে পারেনি, বাট লার্নড আ লট, কিন্তু অনেক কিছু শিখেছিল। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট, এখানে এই যে বাট আছে, বাট কোন প্রকার পার্টস অফ স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন আছে, যে এখানে অ্যান অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং কনজাংশন। এবং কোশ্চেন নাম্বার 2, এটি 41তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। এখানে প্রশ্নটা আছে যে হু ইজ দ্যাট, অর্থাৎ হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যের মধ্যে বা এই সেন্টেন্সটির মধ্যে যে দ্যাট ইজ এ অথবা দেওয়া আছে অ্যান, তারপরে অপশন আমাদের 4টি দেখতে পাচ্ছি, প্রোনাউন, কনজাংশন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এবং কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনটি এসেছিল 43তম বিসিএস পরীক্ষায়, যে এখানে বলা হচ্ছে আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। এখানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান, অর্থাৎ এই যে হার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এবং অপশন দেওয়া হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কালেক্টিভ নাউন অথবা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে পার্টস অফ স্পিচ থেকে প্রায় প্রতি বছর বিসিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষায় পার্টস অফ স্পিচের উপরে প্রশ্ন চলে আসে। ইংলিশ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি যখন ব্যাকরণ শুরু করবেন, তখন শুরুতেই বেসিক থেকে যখন শুরু করবেন, তখন আপনাকে পার্টস অফ স্পিচ থেকে শুরু করতে হবে। তো এই টিউটোরিয়ালে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ, এবং আমরা বেসিক থেকে শুরু করব, এবং পর্যায়ক্রমে আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে, এবং 8 প্রকারে আমরা ডিটেলস আলোচনা করব, এবং ডিটেলস আলোচনা করার পাশাপাশি বিভিন্ন জব পরীক্ষায় সরকারি এবং বেসরকারি বিসিএস যত প্রকার জব পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে, এবং ব্যাংক যে কোশ্চেনগুলো আছে, আমরা সলভ করার চেষ্টা করব পর্যায়ক্রমে। তো আমরা শুরুতেই আমরা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এখানে 44তম বিসিএসের যে কোশ্চেন, যে হি কুড নট উইন, সে জিততে পারেনি বা জয়লাভ করতে পারেনি, বাট লার্নড আ লট, কিন্তু অনেক কিছু শিখেছিল। তাহলে এখানে বাটকে বলা হচ্ছে, এখানে অপশন দিয়ে বলা হচ্ছে যে এটা কি অ্যাডভার্ব, না এটা ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, নাকি কনজাংশন। তো আমরা একটু হলেও আমরা সবাই জানি যে হি কুড নট উইন, সে জিততে পারেনি বা জয়লাভ করতে পারেনি, এটা একটা আমরা বলতে পারি কি সেন্টেন্স, বা আমরা বলতে পারি এটা একটি ক্লোজ। আবার লার্নড আ লট, অর্থাৎ অনেক কিছু শিখেছিল। তাহলে এখানে এই যে সাবজেক্ট হি, এখানে অবশ্যই উজ্জ্বল অবস্থায় আছে, যে হি লার্নড আ লট, সে অনেক কিছু শিখেছিল। তাহলে এটাও একটা আমরা বলতে পারি সেন্টেন্স, অথবা কি বলতে পারি ক্লোজ। তাহলে আমাদের জানা আছে যে দুইটি সেন্টেন্স বা দুইটি ক্লোজকে যেটা সংযুক্ত করে, যে ওয়ার্ডগুলো সংযুক্ত করে, সেই ওয়ার্ডগুলোকে সাধারণতভাবে কনজাংশন বলে। তাহলে এটি একটি ক্লোজ বা সেন্টেন্স, এটি একটি ক্লোজ অথবা সেন্টেন্স। এই দুইটি ক্লোজ বা দুইটি সেন্টেন্সকে বাট কি করলো, সংযুক্ত করে দিল, সেই জন্য বাটকে আমরা বলবো অবশ্যই কনজাংশন। তাহলে এটার অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হবে কনজাংশন। তারপরে কোশ্চেন নাম্বার 2, এটি 41তম বিসিএস পরীক্ষার কোশ্চেন, যে এখানে বলা হচ্ছে যে হুই ইজ দ্যাট, অর্থাৎ হুজ দ্যাট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে দ্যাট, এই দ্যাটকে বোঝানো হচ্ছে যে এখানে দ্যাট কি প্রোনাউন, না কনজাংশন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব। তো আমরা সাধারণভাবে সবাই জানি যে আই, উই, হি, সি, ইট, তারপর হচ্ছে দ্যাট, দে, এগুলো সাধারণভাবে কি প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে আমরা জানি সর্বনাম। তাহলে প্রোনাউন সাধারণত আমরা সবাই জানি যে বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। নাউন, নাউনের বা নাউন সমতুল্য শব্দের যে পরিবর্তে যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, সেটাকে আমরা সাধারণভাবে যে বাংলায় সর্বনাম, ইংলিশে কি বলা হয়, প্রোনাউন বলা হয়। যে হু ইজ দ্যাট মানে কে সেটা, অর্থাৎ লোকটা কে। হু ইজ দ্যাট মানে কে, কে সেটা, অথবা লোকটা কে। তাহলে এখানে লোকের পরিবর্তে বা কোনো ব্যক্তির পরিবর্তে যেহেতু দ্যাট ব্যবহার করা হচ্ছে, তাহলে দ্যাটটা অবশ্যই এখানে কি হবে, অপশনে এখানে প্রোনাউন হবে। এখানে এটা অ্যান্সার হবে, সঠিক উত্তর প্রোনাউন। তারপরে কোশ্চেন নাম্বার 3, আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, মানে এটার বাংলা অর্থ হচ্ছে একপাল গরু চলে যাচ্ছে। এখানে এই যে হার্ডের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে আসলে এটা কি অ্যাডভার্ব, নাকি এটা অ্যাডজেক্টিভ, নাকি এটা কালেক্টিভ নাউন, না এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হার্ডের অর্থ সাধারণভাবে আমরা একটু বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি। হার্ডের বাংলা অর্থ হচ্ছে যে
গবাদি পশুর পাল বা দলকে বোঝায়। হার্ড এর বাংলা অর্থ হচ্ছে কোনো গবাদি পশুর পাল অথবা দলকে বোঝায়। তো এখানে বোঝাচ্ছে আ হার্ড অফ ক্যাটেল, অর্থাৎ এটা যদি আমরা বাংলা অনুবাদ করি যে এক পাল গরু, ক্যাটেল বলতে গবাদি পশু বোঝাচ্ছে। তা সাধারণত আমরা গরুই ধরি, যে এক পাল গরু কি হেঁটে চলে যাচ্ছে, যে এক পাল গরু চলে যাচ্ছে। তাহলে এখানে পাল বোঝাচ্ছে, অর্থাৎ সমষ্টি বোঝাচ্ছে, অনেকগুলো গরু মিলে একটা কি গরুর পাল হয়। তাহলে এই যে সমষ্টি বাচক যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে সাধারণত আমরা জানি পার্টস অফ স্পিচে এগুলো বলা হয় কি কালেক্টিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। তাহলে এটা হচ্ছে কালেক্টিভ নাউন। তো এরকম এই কোশ্চেনটা 43তম বিসিএস পরীক্ষার কোশ্চেন চলে আসছিল প্রিলিমিনারি পরীক্ষায়। তো এরকম অনেকগুলো কোশ্চেন আছে, শুধু বিসিএস পরীক্ষার কোশ্চেন নয়, অনেকগুলো সরকারি বেসরকারি কোশ্চেনগুলো আছে, সাধারণত পার্টস অফ স্পিচ থেকে চলে আসে। তো যেহেতু আজকে এই ক্লাসটা শুরু করা হলো বেসিক টিউটোরিয়াল ক্লাস, বা বেসিক টিউটোরিয়াল বলতে পারেন, বেসিক ক্লাসও বলতে পারেন। তো পর্যায়ক্রমে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা আজকে বেসিক থেকে শুরু করি। আমরা অনেকেই বেসিকগুলো এড়িয়ে যাই, যার কারণে আমরা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারি না। যে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে বেসিক লেভেলটা কমপ্লিট করতে হবে। এই জন্য আমি প্রায় বলি যে বেসিক শিখুন, এগিয়ে থাকুন। তো আমরা আজকে পার্টস অফ স্পিচের বেসিক থেকে শুরু করি। তাহলে শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে বা ক্যাপশনে দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ। তা আসলে পার্টস অফ স্পিচ এটার আমরা বাংলা জানার চেষ্টা করি। স্পিচ শব্দের অর্থ হচ্ছে, আমরা সবাই জানি যে কথা। স্পিচ শব্দের বাংলা অর্থ হচ্ছে কি কথা, আর অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, বয়সনী, রদ, এর বা দিকের বিভিন্ন ধরনের অর্থ আসে, সাধারণত এর বোঝায়। আর পার্টস বলতে আমরা সবাই জানি কি অংশ। তাহলে এটা যদি আমরা যে বিশ্লেষণ করি পার্টস অফ স্পিচ কাকে বলে, তাহলে সহজ ভাষায় বলতে পারি যে কথার অংশ। আসলে আমরা যতগুলো কথা বলি, যে ভাষার কথা বলি না কেন, সব কথাগুলোর অবশ্যই কি অংশ আছে। আমরা জানি আমাদের কথাগুলো প্রতিটি শব্দ দ্বারাই কিন্তু সংগঠিত হয়, বা প্রতিটি শব্দেরই সমষ্টি, অর্থবোধক শব্দের সমষ্টি। যে ইংলিশ ব্যাকরণ অনুযায়ী ইংলিশে যতগুলো, একজন মানুষ যতগুলো ইংলিশ বলুক, বা ইংলিশ বইয়ে যত বড় কম্পোজিশন হোক না কেন, যতই লেখা হোক না কেন, অবশ্যই সেন্টেন্স দিয়ে কিন্তু লেখা। আমরা সেন্টেন্স ব্যবহার করি, কথা বলি। এই সেন্টেন্সগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে সেন্টেন্সের ভিতরে আমরা অবশ্যই দেখবো যে শব্দ আছে, অর্থাৎ অর্থবোধক শব্দ সমষ্টি একটাও হতে পারে, বা একের অধিক অনেকগুলো শব্দ সমষ্টি মিলেই কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়। তাহলে প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যের যে প্রতিটা অর্থবোধক শব্দগুলোই কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয়। যে ওয়ার্ড এর বাংলা অর্থ হচ্ছে শব্দ। কোনো সেন্টেন্স বা বাক্যে যে ওয়ার্ডগুলো আছে, অর্থবোধক যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকেই আমরা বলতে পারি কথার অংশ, বা আমরা সাধারণ ভাষায়, আমাদের ভাষা বলতে পারি পার্টস অফ স্পিচ। তো আমরা এখানে দেখলাম পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ মানে এর, আর স্পিচ মানে কথা। তাহলে কথার অংশকে আমরা সাধারণত বলতে পারি পার্টস অফ স্পিচ। আর আমরা বাংলা ব্যাকরণ অনুযায়ী আমরা জানি পার্টস অফ স্পিচকে কি বলা হয়, পদ বলা হয়। যে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে এক একটি করে কি বলা হয়, পদ বলা হয়। তো ইংলিশে এরকম পার্টস অফ স্পিচকে আমরা বাংলায় পদ বলতে পারি। তাহলে কথার অংশ বা শুদ্ধ ব্যাকরণ ভাষা আমরা পদ বলতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা দেখি যে বাক্যে ব্যবহৃত, বাক্য অথবা সেন্টেন্সে ব্যবহৃত যে আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকে বা ওয়ার্ডকে আমরা এক একটি করে পার্টস অফ স্পিচ বলতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা দেখি যে উই গো টু স্কুল, অর্থাৎ আমরা বিদ্যালয়ে যাই। তাহলে এইখানে যে এটি একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে উই একটি ওয়ার্ড, গো একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড এবং স্কুল একটি ওয়ার্ড। এখন আমাদের যা বুঝতে হবে যে এখানে উই একটি ওয়ার্ড বা শব্দ, গো একটি ওয়ার্ড বা শব্দ, টু একটি ওয়ার্ড বা শব্দ, স্কুল একটি ওয়ার্ড অথবা কি শব্দ। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা 4টি ওয়ার্ড পেয়ে গেছি, 4 ওয়ার্ডস, 1 2 3 4। এই 4টি ওয়ার্ডেই এক একটা করে পার্টস অফ স্পিচ। এইগুলো পার্টস অফ স্পিচ বিভিন্নভাবে যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে আমরা দেখলাম যে বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রতিটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা আমরা পদ বলতে পারি। এবার আমরা আরেকটু দেখি, পরিশেষে আমরা বলতে পারি যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত বা কোনো বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ইংলিশ ব্যাকরণ অনুযায়ী পার্ট অফ স্পিচ কয় প্রকার। তাহলে আমরা একটু দেখি যে পার্টস অফ স্পিচ কত প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ ইংলিশ ব্যাকরণ অনুযায়ী মূলত 8 প্রকার। এটা অনেকে আমরা জানি যে নাউন শব্দের অর্থ হচ্ছে কি বিশেষ্য, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। তারপর 3 নম্বর আমরা দেখি যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, আর অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে প্রিপজিশন, এর বাংলা অর্থ হচ্ছে পদান্বয় অব্যয়।
এবং 7 নম্বর অর্থাৎ 7 নম্বরে কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক উপায় এবং 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশনের বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক উপায়। তাহলে পার্ট অফ স্পিচ ইংলিশে 8 প্রকার। নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 প্রোনাউন, তারপরে আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ, তারপর 4 নম্বর ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এখন নাউনকে আমরা সাধারণতভাবে বলি কি নামবাচক শব্দ, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা বলি নাউন বলি। এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য, আর প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম, তারপরে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা মূলত নাউন সম্পর্কে আলোচনা করব এবং নাউনের আলোকে যতগুলো জব পরীক্ষার কোশ্চেন আসছে একাডেমিক শুরু করে আমরা জব সলিউশন করার চেষ্টা করব। এই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ এবং বিশ্লেষণ করব। তো আমরা সবাই জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। এটা জানার পরও আমরা পরীক্ষায় কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারি না, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।